This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সম্প্রীতি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ছেলেটার অপরাধ ছাগল চুরি দেখে ফেলা। শাস্তি পাওয়ার কথা ছিল চোরের, কিন্তু সাক্ষী খুন হয়ে গেল। 12 বছরের শিশুকে শ্বাসরোধ করেই থামেনি ওই পিশাচরা। গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। নাবালক খুনে এখন শিউরে উঠছে মালদার কালিয়াচক। বকরি চুরি করতে রেখেছিল, ওই জন্য ওকে মেরে ফেলা দিয়ে বাড়ি আধা ঘন্টা হচ্ছে, বলছে তো ছেলে পাঁচ দিতে চলছে। ছাগল চুরি দেখে ফেলায় নাবালককে খুন, হাড় হিম করা ঘটনা মালদার কালিয়াচকে। শিশু খুনে মঙ্গলবার বিকেল থেকে তোলপাড় কালিয়াচকের চামাগ্রাম। এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় এলাকার লোকজন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। শুনছি ওরা চোর, এবার বেলা কি চুরি করেছে আমার ছেলে দেখে নিয়েছে, ওটার জন্য বলছে তুই বলবি, দিয়ে ফাঁসি ঝুলিয়েছে। টাকা চাইলে দিত, কেন আমার ছেলেটাকে খেলো, আমার একটাই ছেলে। কিন্তু কেন পরিচিতদের হাতে শেষ হয়ে গেল 12 বছরের দুরন্ত ছেলেটি? নিহতের পরিবারের দাবি, ছাগল চুরি দেখে ফেলায় 12 বছরের নাবালককে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাটের জন্য লিচু গাছে ঝুলিয়ে দেওয়া হয় নাবালককে। পরিবারের অভিযোগ, খুনের পর আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হয়। ফাঁসি লাগা যদি হয় এটা তো আপনার ওই রশি উপরে বেঁধে দেবে, ওই তারপরে ওই জিভা আটকে দেবে, একদম ঘিরনির মতন টেনে তারপরে নিচে বাঁধা, এটা মার্ডার। চুরি দেখে ফেলায় 12 বছরের এক শিশুর বেঘরে প্রাণ গেল। এলাকায় চেপে বসেছে আতঙ্ক। কালকে যদি আমার ছেলে কিছু করে, তা আমার ছেলে যদি কাউকে দেখে নেয়, তাহলে আমার ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। এটা সবাইকে এটা তদন্ত করতে হবে, আর আমরা ফাঁসির বদলে ফাঁসি চাই। দেখতে হবে যে সাইকোপ্যাথ বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে কিনা, এবং এই রকম মানুষদেরকে অতি দ্রুত চিহ্নিত করে যদি দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তারা এরকম ঘটনা পুনরাবৃত্তি ঘটাবে। গ্রামে গঞ্জে ছাগল চুরির অভিযোগ নতুন নয়, তা বলে সেই চুরি দেখে ফেলায় সাক্ষী লোপাট করতে খুন। যারা এলাকা পরিষ্কার রাখেন তারাই নাকি মাসের পর মাস বেতন পান না। খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সাফাই কর্মীরা, এবং তার জেরে অচলাবস্থায় এখন দ্বিতীয় প্রাচীনতম পুরসভা। পুরসভার কথা বলছি আপনাদের, শান্তিপুর পুরসভা। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এই বিক্ষোভের জেরে ইস্তফা দিন। পুরসভা না ভাগাড়, আবর্জনা টেনে এনে ফেলা হলো পুরো অফিসে। বাদ গেল না চেয়ারম্যানের দফতর। কেউ ফেলেন মৃত কুকুর, কেউ নিয়ে আসেন বস্তা বস্তা আবর্জনা। দুর্গন্ধে তখন প্রাণ ওষ্ঠাগত অবস্থা পুরসভার কর্মী থেকে পুরসভায় কাজ করতে আসা লোকজনের। কেউ পালালেন, কেউ নাকে রুমাল দিলেন। নাকে কাপড় দিয়ে আছেন কেন? গন্ধ, গোটা পৌরসভা গন্ধ হয়ে আছে। সাফাই কর্মীদের বেনজির বিক্ষোভ ঘিরে বুধবার এমনই পরিস্থিতি তৈরি হলো তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভায়। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, মাসের পর মাস বেতন অমিল, তাই আবর্জনা ফেলে শিক্ষা দিলেন সাফাই কর্মীদের। তার কয়েক ঘন্টার মধ্যেই ইস্তফা শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের। তৃণমূলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সত্যিই পৌরসভা চত্বর সাফ হয়ে গেল। নদিয়ার শান্তিপুরের পুরো অঙ্কে ধাক্কা খেল তৃণমূল। অস্থায়ী সাফাই কর্মীদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ শান্তিপুরে। কর্মীদের অভিযোগ, টানা আন্দোলন চললেও পুরপ্রধান সেভাবে আমল দেননি। অফিস টাইমে সবাইকে 10টার মধ্যে অফিসে আসার জন্য, আজকে 3-4 দিন ধরে চেয়ারম্যান ঠিক মতো অফিসে আসছে না, আমাদের সাথে দেখা করছে। যদিও পদত্যাগী পুরপ্রধানের দাবি, চলতি মাসেই বেতন দিতে দেরি হয়। অতিরিক্ত যেটা বলা হচ্ছে 3 মাস 4 মাস তাদের বেতন বাকি আছে, মোটেই নাই। অতিরিক্ত যে রবিবার করে কিছু তারা কাজ করেছিলেন, সেই অতিরিক্ত সেই টাকাটা কিছু তাদের বকেয়া বাকি আছে। যে পৌর প্রশাসক বা যে পৌর প্রশাসন ছিল, সেই পৌর প্রশাসন যে অপদার্থ পৌর প্রশাসন, এই ঘটনা থেকেই সেটা প্রমাণিত হয়ে গেল। শান্তিপুরে তৃণমূলের সংসারে ঘোর অশান্তি। সাফাই কর্মীদের বিক্ষোভে চেয়ার গেল চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কথায় বলে বিপদ বলে কয়ে আসে না, কিন্তু তারাপীঠ হোক বা খাস কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল রূপী যৌতুক গৃহ, এগুলো তো বহুদিন ধরেই বিপদের আঁকড়া, তাই না?
বিপদ এখানে বোধহয় বলে কই এসেছে, অনেকে সেটাই বলছেন। এতগুলো প্রাণ চলে গেল, তবু কি হুঁশ ফিরছে? উত্তরটা হলো না। ধূপগুড়িতে এ নিয়েই তথ্য তালাশ করতে বেরিয়েছিলাম আমরা। দেখুন কি অবস্থা। মির্জাখালী স্ট্রিটে মৃত্যু হয়েছে 9 জনের, এখানে কিন্তু সেই ছবিও চলছে টিভিতে। আর ঠিক যেই লজে এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে টিভিতে, সেই লজেরই কিন্তু নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই ফায়ার লাইসেন্স, এমনকি ইমার্জেন্সি এক্সিটও নেই। এমনটাই কিন্তু অভিযোগ করছে দমকল বিভাগের কর্মীরা। এ ধরনের অভিযোগ তুলে ধরে কম করে 27টি নোটিশ ধরিয়েছে দমকল। লজ, হোটেল, রেস্তোরাঁ থেকে দোকান, সব জায়গায় ডেঞ্জার জোন। এই ঘরগুলোতে মূলত লোক ভাড়া নিয়ে থাকেন এবং তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এই যে এই সেই রাস্তা, এই গেট দিয়ে তাদেরকে বেরোতে হয় এবং বেরোনোর পর এই সিঁড়ি ধরেই তাদেরকে নেমে যেতে হয়। এই যে সিঁড়ি, এই যে চাপা জায়গা, এই জায়গা দিয়ে কিন্তু দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং রেস্টুরেন্ট এবং এখানকার লজ, সমস্ত জায়গার মানুষকে কিন্তু এই সিঁড়ি দিয়ে নামতে হয় এবং এই সিঁড়ি দিয়ে নামতে গেলে, হুড়ুমুড়িয়ে নামতে গেলে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা কলকাতার ক্ষেত্রে ঘটেছে। অর্থাৎ আগুন লাগলে মানুষ কিভাবে এখান থেকে পালাবে বা তারা নিজেদের সুরক্ষিতভাবে নিজে নেমে আসবে, সেই রাস্তা কিন্তু নেই। কেন এতদিনও কোনো ব্যবস্থা হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এই সমস্ত লজ, হোটেলের কর্মীদের তাই ঢোক গিলতে হচ্ছে বারবার। এখান থেকে যাতায়াতের কটা রাস্তা? একটাই রাস্তা। এই কোনো ইমার্জেন্সি রোড বা এক্সিট আলাদা রয়েছে ইমার্জেন্সি? না। ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা কি আছে এখানে? তাও বলতে পারবো না। নোটিশও তো করেছিল দমকল বিভাগ আপনাদের? আমার জানা আছে, বিল্ডিং এর যে ওনার হাতে আমি হ্যান্ড ওভার করে দিই, তো এই বিষয়টা নিয়ে ওনারাই ভালো বলতে পারবে। কেউ কিছু বলুক বা না বলুক, দমকল কিন্তু স্পষ্ট বলছে বিপদ রয়েছে পদে পদে। ইমার্জেন্সি এক্সিট থাকলে সেটাকে ব্লক করা থাকছে এমন পরিস্থিতি ওখানটা হয়ে আছে, যদি কোনো ঘটনা ঘটে না আমরা ওখানটা কিছু করতে পারবো না হোটেল কর্তৃপক্ষ কিছু করতে পারবে। আর কোথাও নেই, কোথাও একদমই নেই। সত্যি পালানোর কোনো পথ নেই। সেই ব্যবস্থা পাকা এই সমস্ত জায়গায়। মানুষের প্রাণ নিয়ে চলছে ছিনিমিনি খেলা। যৌতুকগৃহে পরিণত হয়েছে এক একটি জায়গা। আর এই ধরনের অগ্নিকাণ্ড আবারও ঘটতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে ধূপগুড়ির এই লজগুলির ছবি থেকে। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং বহু মানুষ সেখানে যান। রীতিমতো পর্যটন ক্ষেত্রও বলা যেতে পারে, বা উত্তর পূর্ব ভারতে ঘুরতে যাওয়ার জন্য এই শিলিগুড়ি হচ্ছে একটা স্টেশন, হল স্টেশন বা স্টপ গ্যাপ আমরা বলতে পারি। রাজ্যে দুটো বড় অগ্নিকাণ্ড হয়ে গেল, 18 জনের প্রাণ কেড়ে নিল সেই বড় দুটো অগ্নিকাণ্ড, কিন্তু তারপরেও প্রশাসন রীতিমতো শীত ঘুমে। পর্যটন মন্ত্রী শহরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে এখনো পর্যন্ত পা পড়েনি না দমকল, না পুলিশের কিংবা পুরসভা। এই সিলিন্ডার কার্যত জং ধরে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। হাত বাড়ালেই বেনিয়ম, আগুন নেভানোর যন্ত্র নামেই। এভাবেই কার্যত চলছে শিলিগুড়ির হোটেলগুলি। তারাপীঠ থেকে মির্জা গালিব স্ট্রিট। 48 ঘন্টার মধ্যে পরপর অগ্নিকাণ্ডের পরও এমন ঢিলেঢালা অবস্থা উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ শহরের। শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ ছবি উঠে আসছে। আমার সামনে যে হোটেলে আছি সেই হোটেলের ফায়ার এক্সটিংগুইশার কার্যত জং ধরে নষ্ট হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না। হোটেল মালিকদের সংগঠনের তথ্য বলছে শিলিগুড়ি শহরে লাইসেন্স প্রাপ্ত হোটেল প্রায় 300, আরও রয়েছে অন্তত 300টি হোটেল। 2015 সালে শিলিগুড়ির প্রধান নগরে হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছিল 2 পর্যটকের। তারপরও পরিস্থিতি নাকি সেই তিমিরেই। জোড়া অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়েও অভিযানে নামেনি পুরসভা বা দমকল। বুক ঠুকিয়ে তো এগুলো এইটা কথা আমি বলতে পারবো না যে হ্যাঁ 100% সেফ সিকিউরড রয়েছে। তবে এইটুকু আমি বলতে পারি যে তারাপীঠে যে ঘটনা হয়েছে বা কলকাতাতে যে ঘটনাগুলো হয়েছে সেখান থেকে আমাদের শিলিগুড়িতে অ্যাডমিনিস্ট্রেশন মানে শিলিগুড়ি ফায়ার দপ্তর অন্তত এর থেকে একটু ভালো। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের শহর শিলিগুড়ি, সেখানে হোটেলের অগ্নি সুরক্ষায় পদে পদে ধরা পড়েছে গলদ। কার্যত যৌতুকগৃহ শিলিগুড়িতেও বহু হোটেল সেই ছবিই বলে দিচ্ছে এখানে অভিযান হয় না। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে
শিলিগুড়ির ক্ষেত্রে ফের কি দুর্ঘটনার অপেক্ষা চলছে? দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা। মাথার ওপর ছাদ বলে কিছু নেই, আর চারপাশে তাকালেও আত্মারাম খাঁচা ছাড়া। তারপরেও দিব্যি দিনের পর দিন চলছে আইসিডিএস কেন্দ্রে। শিশুদের ভিড়, প্রসূতিদের জন্য রান্না, সব কিছুই হচ্ছে। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ বলতে যা বোঝায় তা সবটাই রয়েছে ঘাটালের আলুই গ্রামের 66 নম্বর আইসিডিএস কেন্দ্রে। দেখলে ভয় লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন দেখছে কি? এটা নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই জায়গা দেখলে তো পালানোর পথ খুঁজতে হয়। খোলা আকাশের নিচেই রান্না, চারদিকে কিলবিল করছে পোকামাকড়। ঘাটাল ব্লকের আলুই গ্রামের 66 নম্বর আইসিডিএস কেন্দ্রের হাল এমনই। দেখতেই পাচ্ছেন কি অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। উপরে ঝুলছে ত্রিপল, নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন, তারপরে রয়েছে ওইখানে ত্রিপলে জল আটকানো। কবে হাল ফিরবে কারো কাছে কিন্তু সঠিক উত্তর নেই। আরেকটা ছবি দেখাবো, এইখানেই ছোট্ট ক্ষুদে শিশুরা বসে পড়াশোনা করে, সেই জায়গাটির অবস্থাও বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এখানে বাচ্চাদের আর পাঠাচ্ছেন না অনেক অভিভাবকই, এমনকি যারা খাবারটুকু নিতে আসছেন তারাও আতঙ্কিত। খাবারটা নিয়ে যাব সেটাকেও একটু ভয় লাগছে। অর্ধেক দিন তো কাঁচা ডিম হাতে দিয়ে দেয় দেখি, আর কোনো ক্রমে সকালবেলা যদি বৃষ্টি আরে হয় তাহলে রান্না হয়তো বন্ধ থাকে। মাঝে মাঝে আসি, যখন ডাকে বাচ্চাদিকে নিয়ে আসো তাই আসি, নিয়ে নয় আসিনি। নোংরা, তারপরে কেরদাই চড়ছে, এখানে তিলপই ডাঙানা আছে, বৃষ্টির জল পড়ছে। চিন্তা হয় তো এই সব নিয়ে যে বাচ্চাকে খাওয়ানো কি সম্ভব, কিছু পড়ে যাওয়া তো ভালো তো নয়, পড়ে যায় কিছু। এই কেন্দ্রে স্থায়ী কোনো শিক্ষিকা পর্যন্ত নেই। কয়েক মাস হয়ে গেছে ঝড়ে ছাউনি উড়ে যাওয়ার পর, আজ পর্যন্ত সেটুকুও ঠিক করা যায়নি। পঞ্চায়েতে এসে ছবি টবি তুলে নিয়ে গেছিল, অঞ্চলেও জানানো হয়েছে, দরখাস্তও করেছিলেন দিদি। ওখান থেকে তারপরে তিরপলটা দিয়েছিল, এখানের মানুষজন এই তিরপলটা দিয়েছিল ঠিক, কিন্তু উপরে তো ছাদ নেই, তাই তিরপলটা বেশি দিন টিকেনি। এইভাবেই চলছে ঠিকই, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবে কি চলতে পারে কখনো? এত অস্বাস্থ্যকর ভাবে, এত বিপদ মাথায় করে? এলাকার মানুষ বলছেন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, হয়তো এবার কাজ হবে। এখন দেখার কবে এই কেন্দ্রের হাল ফিরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, টিভি 9 বাংলা। জীবন চলে কিভাবে? জীবিকা বলতে দিনমজুরি আর ভিক্ষাবৃত্তি। আগে রেশনের যেটুকু চাল পাওয়া যেত সেটুকুও আর এখন জোটে না। কেন? কারণ কারোর আধার কার্ড আছে তো রেশন কার্ড নেই, কারোর আবার রেশন কার্ড আছে তো আধার কার্ডই নেই। খুব স্বাভাবিকভাবেই নথির গরমিলের জেরে সরকারি ভাতা থেকেও তারা বঞ্চিত। কেউ কেউ তো আবার কারোর কপালে আবার স্কুলের গণ্ডিটুকু পেরোনোরও ভাগ্য হয় না। আমি বলছি পুরুলিয়ার বলরামপুরের শবরদের কথা। তারা যেন বাস করেন নেই রাজ্যে। বড়রা দাঁড়িয়ে, বাচ্চারা খেলছে। একটা মেয়ে কাগজের প্লেন বানিয়ে ছুড়ে দিল, তাই নিয়ে হইচই। খানিক হুটোপাটি হলো বাচ্চাদের মধ্যে। আপাত স্বাভাবিক, যা কিছু অস্বাভাবিকত্ব তাই মায়ের মুখে। শল্পীর ভ্রু থেকে যেন চিন্তার সাপ নেমে এসেছে মাটিতে। কার বাড়ি কে জানে, তার বাড়ির দেওয়াল ঘেঁষে এঁকে বেঁকে এগিয়ে চলল ঠোরা। সাপ কোথায় গেল শেষ পর্যন্ত দেখা হলো না, কারণ সাপের মতোই এঁকে বেঁকে এসে দাঁড়ালেন জননী সবর। খুঁড়িয়ে খুঁড়িয়ে জননী বিশেষভাবে সক্ষম, ডান পায়ের গোড়ালির পর থেকে নেই। আপনার যে পাটা এই অবস্থা, আপনি হাঁটা চলা করতে পারেন ভালোভাবে? না, বাজারেটা কি করবে, সে কষ্টের দলে কাজ করতে হয় মানুষের। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা এবং দেশ স্বর্গের থেকেও মহান। জননী শুনেছেন সে কথা? জননীর সন্তান অথবা সন্ততি উবু হয়ে বসে ভাতের থালার সামনে, পাশে লাল মগে কিছুটা জল। এক চুমুকের কিছুটা যায় পেটে, কিছুটা লাগে গালে, আর কিছুটা গড়িয়ে পড়ে মাটিতে। ছেলে মগ নামায়, পাশের থালায় জলে ভাসতে থাকে সাদা নরম সরম ভাত। আমার ডকুমেন্টস পুরো আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আমাকে তার মধ্যে বিএলআর অফিসে মারা করে নিয়েছে। আমার ভোট না হচ্ছে, না রেশন কোনো পাচ্ছি, না কোনো সুবিধা পাচ্ছি। বোঝা যায় ছেলের থালায় ভাতে কেন জল ঢেলেছে মা। আধা জানা যায় না যে ছেলে পিলে ডুব দিল জলে, তারা উঠে এসে কি খাবে। জানা যায় না ওই যে কাঁখে বসে আছে শিশু, মাতৃদুগ্ধের ধারাপাতে তার পেট ভরে কিনা, সে কি খায়। এখানে আমার বাপের বাড়ি, আমার বাপ এখানে আনে রেখেছে, তা আমি এখানেই আছি। আমাদের ঘরে জল পড়ে, এখনো অন্নপূর্ণ পাইনি। টিভি স্ক্রিন থেকে গুলাবির পরিচিতি মুছে যায়। গুলাবিরা থেকে যান পুরুলিয়ার বলরামপুরে। উঁচু নিচু টিলা আর লাল কাঁকুড়ে মাটির বুকে
দেশের অন্যতম আদিম জনজাতি হিসেবে। 30টি পরিবারের বাস এই শবরতলায়। গত 1 বছরে অপুষ্টির কারণে 14 জনের মৃত্যু হয়। এই 32টি পরিবারের মধ্যে অনেকের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। আধার না হওয়ায় রেশন কার্ডের মতো জরুরি নথি হয় না, সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ড হয় না, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হওয়া হয় না, শুধু হয় হইচই। আর হইচই হলেই রাঙা ধুলোর ঝড় উড়িয়ে শবরতলায় যায় প্রশাসন। প্রতিশ্রুতি আসে, ফলশ্রুতি হয় না। ভাতা আর ভাত দুটোই চায় শবরতলা। পা দিয়ে চোখটা খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছিল চোখটা তুলে দেবো, তো আমাদের পয়সা পাতি নাই, কোথায় যাব? বলেছিল কলকাতা লিখতে, বাঁকুড়া লিখতে, তো আমাদের পয়সা পাতি নেই। সবার তো আগের আমলে স্বাস্থ্য সাথী হয়েছিল, আপনাদের হয়নি? না, হয়নি। কয়েকজন ছিপ হাতে হেঁটে যান, মাছ ধরবেন নির্ঘাত, কিন্তু শেষ পর্যন্ত মাছে ভাতে হবে কি নিশ্চিত হতে পারে না পুরো শবরতলা। কারণ ছিপ নিয়ে যায় কোলা ব্যাঙে, মাছ নিয়ে যায় চিলে, শবর সন্তান ভাতের থালায় আর একটু জল ঢালে। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।